বৈশ্বিক গণতন্ত্র সূচকে 4 ধাপ এগোলো বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে ভারত। আল জাজিরার প্রতিবেদন কৌশলী ষড়যন্ত্র, বললেন ওবায়দুল কাদের। অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হওয়ার আহ্বান। গাফিলতিতে ব্যয় বাড়লে আইনি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। একনেকে 8 প্রকল্প অনুমোদন। প্রথমবারের মতো দৈনিক শনাক্ত 3% নিচে। 5 ফেব্রুয়ারির পরও চলবে টিকার জন্য নিবন্ধন। 2 সপ্তাহের রিমান্ডে সু চি। নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিল চীন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৈশ্বিক গণতন্ত্র সূচকে 4 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের 165টি দেশ ও 2টি অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 76তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও ভালো অবস্থানে বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। মহামারী করোনার সময়ে বিশ্বের অধিকাংশ দেশে গণতন্ত্রের পরিসর সংকীর্ণ হলেও বাংলাদেশের অবস্থান এগিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনা মোকাবেলায় বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য বেশি। শুরু থেকে মহামারী ঠেকাতে কার্যকর উদ্যোগ নেয় সরকার। সুনির্দিষ্ট সময়ে ঘোষণা করে লকডাউন। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘোষণা করে বিভিন্ন প্রণোদনা। আর এসব সফলতার চিত্রই এবার স্পষ্ট হলো বৈশ্বিক গণতন্ত্র সূচকে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU প্রকাশিত সূচকে এবার 5.99 স্কোর নিয়ে 76তম অবস্থানে বাংলাদেশ। EIU জানায়, গণতন্ত্রের জন্য খারাপ বছর ছিল 2020। মহামারী করোনা, দেশে দেশে কঠোর নিষেধাজ্ঞা, বিধিনিষেধ আরোপ সহ বিভিন্ন কারণে গণতন্ত্রের বৈশ্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও বাংলাদেশ, ভুটান সহ এশিয়ার বেশ কিছু দেশে গণতন্ত্রের সূচকে উন্নতি হয়েছে। গণতন্ত্র সূচক বিবেচনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে বরাবরই পিছিয়ে থাকে এশিয়ার দেশগুলো। এবার এগিয়েছে অনেকখানি। EIUর মতে, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় নির্ধারক শর্তগুলো এখন পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরতে শুরু করেছে। প্রতিবেদনে বাংলাদেশকে রাখা হয়েছে মিশ্র শাসনের দেশের তালিকায়। দক্ষিণ এশিয়ার সূচকে শীর্ষে ভারত। সূচক অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ এখন গণতন্ত্র অথবা আংশিক গণতন্ত্র ভোগ করছে। পূর্ণ গণতন্ত্র উপভোগ করছে মাত্র 4.8% মানুষ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বাংলাদেশ নিয়ে আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদন উদ্দেশ্যমূলক অপপ্রচার, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন বন্ধ করতে আল জাজিরা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটি হলুদ সাংবাদিকতা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত বাংলাদেশ সম্পর্কিত এক প্রতিবেদন নিয়ে প্রতিবাদের ঝড় নানা মহলে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, যারা স্বাধীনতা ও দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, এ প্রতিবেদন তাদেরই কৌশলী ষড়যন্ত্র। যারা দেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি, যারা দেশের অর্জন এবং অগ্রগতিকে হিংসার চোখে দেখে, যারা বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, আমরা মনে করি এই প্রতিবেদন তাদের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতা। আল জাজিরার এই প্রতিবেদন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। যারা এটি করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। তা আমরা মনে করি এগুলি ভিত্তিহীন
এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে। এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও উল্লেখ করেন দুই মন্ত্রী। যেগুলো নিয়ে আসছে এগুলি সাংবাদিকের নর্মসে এগুলি পড়ে না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় জড়িত কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়িক অংশীদার ইউরোপ প্রবাসী সামি, পিনাকি ভট্টাচার্য ও তাসনিম খলিল, এই চার নাম ঘুরে ফিরে আসছে টেলিভিশনটির বাংলাদেশ বিরোধী অপতৎপরতায়। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2013 সালের 5 মে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে ঢাকা অবরোধ কর্মসূচির নামে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। 6 মে হেফাজতি তাণ্ডবের খণ্ডচিত্র এটি। হেফাজতিদের তাণ্ডব নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা কোনো প্রতিবেদন প্রচার করেনি। তবে 5 মে শত শত হেফাজতি নিহত হয়েছে এরকম অসত্য প্রতিবেদন প্রচার করে টেলিভিশন চ্যানেলটি। আর এক্ষেত্রে সাংবাদিকতার নীতি নৈতিকতার ধার ধারেনি আল জাজিরা। জুরাইন কবরস্থান প্রতিবেদনে বাক প্রতিবন্ধীর সাক্ষাৎকার, ইশারায় তার কাছ থেকে দেখানোর চেষ্টা। শত শত লাশ দাফন করা হয়েছে, অথচ ওই বাক প্রতিবন্ধীর স্বজনরা জানান প্রতিবেদন তৈরির সাথে যারা যুক্ত তারাই তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। কোনো প্রমাণ ছাড়াই অসত্য তথ্য প্রচার করে বাংলাদেশ বিরোধী অপতৎপরতার একাধিক নজির আছে টেলিভিশন চ্যানেলটির। আল জাজিরার প্রচার প্রোপাগান্ডার নেপথ্যে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত তিনি হলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকায় কাজ করা এই সাংবাদিক বিবাহ সূত্রে একসময় বাংলাদেশে অবস্থান করতেন। যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকা বার্গম্যান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মদান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার দুঃসাহসও দেখিয়েছেন। একাধিকবার আদালত অবমাননার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছেন বিতর্কিত এই সাংবাদিক। যুদ্ধাপরাধীদের পক্ষে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোতে লবিস্ট নিয়োগের দায়িত্ব পালন করা বার্গম্যান বিএনপি জামাতের পক্ষে বরাবরই সোচ্চার। আল জাজিরায় প্রচারিত প্রোপাগান্ডায় জড়িত আরও এক নাম তাসনিম খলিল। ইউরোপে বসে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বাম সংগঠন ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি। দেশের জনপ্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অনেকেই। ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিলের আরেক সহযোগী পিনাকি ভট্টাচার্য। আল জাজিরায় বাংলাদেশ বিরোধী প্রচারণায় দেশি বিদেশি যে চক্রটি জড়িত তাদের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিনাকি। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মিশন বাস্তবায়ন করছেন ইউরোপ থেকে। আল জাজিরায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সাথে জড়িত আরেকটি নাম সম্প্রতি বেশ আলোচিত হচ্ছে। তিনি হলেন হাঙ্গেরি প্রবাসী সামি। বিএনপি জামাত জোট সরকারের আমলে নাটক ও সিনেমা পাড়া দাপিয়ে বেড়ানো এই সামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনেরও ঘনিষ্ঠ। ইউরোপে তারেক মামুনের ব্যবসাও দেখাশোনা করেন এই সামি। ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল, পিনাকি ভট্টাচার্য ও সামি। আল জাজিরায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রোপাগান্ডায় এই চারজনের ভূমিকা প্রকাশ্য। তাদের নেপথ্যে আছে দেশি বিদেশি একাধিক কুচক্রী মহল। এসব চক্রের হোতাদের খুঁজে বের করাও জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
যাদের গাফিলতিতে প্রকল্প পরিচালনায় গলদ থাকছে এবং প্রকল্পের ব্যয় ও সময় বাড়ছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, একনেক বৈঠকে এদিন 11,324 কোটি 33 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির 21তম সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় স্থানীয় সরকার বিভাগের 3টি পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, ঢাকার পানি সরবরাহ প্রকল্প এবং টাঙ্গাইলের 10 পৌরসভার অবকাঠামো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। টাঙ্গাইল জেলার মেইন পৌরসভা শহর বাদ দিয়ে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10টি পৌর ছোট ছোট, তাদের জন্য সমন্বিত একটি প্রকল্প ও তাদের রাস্তাঘাট, ড্রেন, নর্দমা ইমপ্রুভমেন্টের জন্য আজকে সরকার অনুমোদন করেছেন। মোট ব্যয় হবে 272 কোটি 34 লক্ষ টাকা নতুন প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীতে অনুমোদন দেওয়ার সময় প্রকল্পের ব্যয় এবং সময় বৃদ্ধির সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করতে বলেন। ওই সকল ব্যক্তিকে চিহ্নিত করুন, কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্প ডিজাইনটা ইনকারেক্ট হলো, আমাদের সময় অর্থ দুটোর অপচয় হলো, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিন অনুমোদন দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প, তৃণমূলে নারী এবং ডিজিটাল উদ্যোক্তাদের নেয়া একটি প্রকল্পেরও। এছাড়া হাতিয়া, নিঝুম দ্বীপ এবং কুতুব দ্বীপেও শতভাগ বিদ্যুতায়নের একটি প্রকল্পেরও অনুমোদন দিয়েছে একনেক। হাতিয়া, নিঝুম দ্বীপ, কুতুব দিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা, তারা আমাদের ন্যাশনাল গ্রিডের আওতায় এখনো নন, বিদ্যুৎ দিতে হবে তাদের জন্য। বিশেষ করে হাতিয়া দ্বীপে একটি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আছে, ও ইন্টারনেট লাইন করে নিঝুম দ্বীপ হাতিয়া সংলগ্ন 1.5-2 কিলোমিটার সাবমেরিন ক্যাবল করে নিয়ে যাবে। আর কুতুবদিয়া কক্সবাজার থেকে প্রায় 24-25 কিলোমিটার এসে আরও 9 কিলোমিটার আন্ডার দ্য সি গিয়ে কুতুবদিয়াকেও আমরা বিদ্যুতায়িত করব। 11,324 কোটি 33 লাখ টাকার প্রকল্পে ঋণ 6,165 কোটি টাকা এবং সরকারের অর্থায়ন 5,140 কোটি টাকা। বাকি 18 কোটি টাকা সংস্থার নিজস্ব ফান্ড থেকে আসবে। 11,324 কোটি 33 লক্ষ টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার টিকা নিতে বুধবার সকাল পর্যন্ত 74,000 নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 5 ফেব্রুয়ারির পরও নিবন্ধন চলবে বলে জানিয়েছেন তিনি। 7 ফেব্রুয়ারিতেই স্বাস্থ্যমন্ত্রী টিকা নেবেন বলেও জানান মহাপরিচালক। এদিকে করোনায় দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী 2.92%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা। বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সাথে বৈঠক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। আমাদের অধিদপ্তর থেকে তো এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাপরিচালক জানান, টিকার জন্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। 5 ফেব্রুয়ারির পরও নিবন্ধন চলবে। টোটাল ডোজ হচ্ছে আমাদের হাতে আছে 70 লাখ, কিন্তু আমরা ইনিশিয়াল ফেজে তো দেব 60 লাখ। তারপরে যদি আমরা মনে করি যে দেখি যে না সেইভাবে আমাদের হচ্ছে না, তাহলে আমরা ওটাকে 2 ভাগ করে দেবো। আমাদের কর্মকর্তা যারা আছে তারা 7 তারিখে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আমরা নিয়ে নেব, এরকম আমাদের একটা প্ল্যান আছে। দেশের গ্রামে গঞ্জে ভ্যাকসিন নিবন্ধনের জন্য মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান ডিজি। মাইকিং চলছে, স্থানীয়ভাবে পোস্টার দেওয়া হচ্ছে এবং জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করা হয়েছে এবং স্থানীয় যারা কমিটি আছে সেটা আছে, তারপর টিভি আছে, পত্রিকায় যাচ্ছে, সমস্ত জায়গাতেই দেওয়া হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 13 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8,162। 14,985 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 438। নতুন 578 জন সহ সুস্থ 4,81,306। দৈনিক সংক্রমণ হার 2.92%। এ পর্যন্ত করোনায় মৃত্যু হার 1.52%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
বগুড়ায় বিষাক্ত মদ পানে আরও 5 জনের মৃত্যু, 3 হোমিওপ্যাথিক ডাক্তারসহ গ্রেফতার 4। যোগ্যতা হারিয়েছেন পাপুল, সংসদ সদস্য পদ খারিজ সময়ের ব্যাপার বলছেন আইনজ্ঞরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। বগুড়ায় বিষাক্ত মদ পানের ঘটনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 16। অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিষাক্ত মদ বিক্রির দায়ে 3 হোমিওপ্যাথিক চিকিৎসক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভেজাল মদ তৈরিকারীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। বগুড়া প্রতিনিধি ও রাসেল খানের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। জানায়, মঙ্গলবার রাতে 4 হোমিও ফার্মেসির মালিক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পারুল হোমিও হলের নুরুন্নবী শেখ, মুন হোমিও হলের এম এ খালেক, করতোয়া হোমিও হলের শহীদুল ইসলাম এবং হাসান হোমিও হলের কর্মচারী জুয়েল। বিষাক্ত রেকটিফাইড স্পিরিটই মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী 10 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে। এদের মধ্যে বগুড়া সদরের 8 জন এবং শাহজাহানপুর উপজেলার 2 জন। আমাদের তদন্তে যারা মূল এটার সাথে জড়িত যাদেরকে আমরা বের করতে পেরেছি তারাও গ্রেফতার হয়েছে। অপরাধীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। এদেরকে কেউ প্ররোচনা করে এই মদগুলা খাওয়াইছে। এই অ্যালকোহল বিক্রেতা অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদিকে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশ সদর দপ্তরে মুজিব করোনার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে, তাদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে। কোথায় কিভাবে ভেজাল হচ্ছে, কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যেই নিয়ে আসছে, অনেকগুলিকে ইতিমধ্যে ধরেছেন। তা আমরা মনে করি, আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে, যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন এবং ভেজাল মদ পান করলে এই ধরনের দুর্ভোগ হতে পারে সেইটা যেন তারা মনে রাখেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। চট্টগ্রামে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাদকের ভয়াবহতা। প্রতিদিনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে বিক্রেতারা। মাদকের এই ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ বিশিষ্টজনদের। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। মাদক বিক্রি ও পাচারের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে সরকার। এরপরও থামানো যাচ্ছে না মাদকের ভয়াবহতা। অলিগলিতেই অনেকটা প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। মাদক সেবনে জড়িয়ে পড়ছে নানা বয়সী মানুষ। মাদকের বিরুদ্ধে প্রতিদিনই চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান। আটক করা হচ্ছে বিক্রেতাদের, উদ্ধার করা হচ্ছে মরণ নেশা, ইয়াবাসহ বিভিন্ন মাদক। নিয়মিত অভিযান পরিচালনা করায় মাদক পাচারের কৌশল পাল্টাচ্ছে ব্যবসায়ীরা। বরযাত্রী সাজিয়ে সেই বরযাত্রীর গাড়িতে করে ইয়াবা পাস করার ব্যবস্থা করছে। অর্থাৎ তারা ভাবতেছে যে যেহেতু বরযাত্রীর গাড়ি, এটা কেউ চেক করবে না, বা পর্যটকবাহী গাড়ি, এটাও কেউ চেক করবে না, পিকনিকের গাড়ি অনেক মানুষ, এখানে কেউ চেক করবে না। কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি যথাযথভাবেই সেগুলোকে চেক করছে এবং এগুলো উদ্ধার হচ্ছে। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্সের কথা বললেন সিএমপির কমিশনার। বললেন, যে কোনো কৌশলের বিরুদ্ধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সড়ক পথে লক্ষ লক্ষ ইয়াবা সেই সুযোগ আর এখন নেই। কৌশল নিচ্ছে তারা নৌপথে অন্যদিক দিয়ে। আমরা শুনেছি সাগর পথ অন্যদিকে চলে যাচ্ছে, তাদের রুট পরিবর্তন করছে। বাট আমরা আমাদের এখানে আমাদের চেকপোস্ট অথবা গোয়েন্দা নজরদারি আমরা বাড়াচ্ছি এবং এটা অব্যাহত আছে। এদিকে মাদক পাচার বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ তাদের। মাদকের হাত থেকে যদি আমাদের আগামী দিনের শিশু কিশোরদেরকে বা তরুণদেরকে রক্ষা করতে হয়, তাহলে সরিষার ভূতটাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ শতভাগ যদি আন্তরিকতা থাকে, তাহলে এটি দমন করা সম্ভব বলে আমি মনে করি। ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার বন্ধে আরও কঠোর হবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দখল আর দূষণে শ্যামপুর খাল মৃতপ্রায় বলেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার শনিরাখড়ায় মৃধাবাড়ি খাল থেকে শ্যামপুর খালের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে মেয়র বলেন, আসন্ন বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত নগরী উপহার দিতে কাজ করে যাচ্ছে ডিএসসিসি। খালের জায়গা উদ্ধার করে নান্দনিক পরিবেশ করার প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান
মেয়র। বর্ষার আগেই দক্ষিণ সিটির খালগুলো থেকে 2 লাখ টন বর্জ্য অপসারণের কাজ চলছে বলেও জানান তিনি। শ্যামপুর খালটা আমাদের একটি বড় খাল এবং এখানে শাখা প্রশাখা অনেক বেশি, এবং আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে সেগুলো দখল এবং বদ্ধ হয়ে আছে। সুতরাং আমাদের সামনে কর্মযজ্ঞ সেটা অত্যন্ত দুরূহ এবং ভয়াবহ পরিবেশ রয়েছে। কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ খারিজ হওয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় পাপুল সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়াটি বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। অর্থ ও মানব পাচারের মামলায় লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। দেশের ইতিহাসে প্রথম কোনো এমপি বিদেশে এমন দণ্ড পেল। বিদেশে রায়ের পর পাপুলের সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমপি পাপুলের এই বিষয়টি একেবারেই নতুন। এরকম প্রশ্ন এর আগে আসেনি। সাজা হওয়ার কারণে সংসদ সদস্য পদ গিয়েছে, এই ধরনের নজির নেই। আপনি যদি নীতি, নৈতিকতা, বাস্তবতা, সমাজ বাস্তবতা, স্বচ্ছতার খাতিরে দেখতে চান, তাহলে পাপুলের আমি মনে করি সংসদ সদস্য পদ থাকা উচিত না। সংবিধানের নৈতিক স্থলনজনিত অপরাধে ন্যূনতম 2 বছরের সাজা হলে এমপি পদ খারিজ হওয়ার বিধান রয়েছে। সাজা দেশে হবে না বিদেশে তা অস্পষ্ট বলে মত দেন আইন বিশেষজ্ঞরা। আমাদের সংবিধানের 66(2) ঘ কতটুক প্রযোজ্য, আদৌ প্রযোজ্য কিনা, অত প্রযোজ্য হলো কতটুকু হবে, সেটা একটি সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন। সেটা উচ্চতর আদালতের রায় লাগবে। তবে কুয়েতে সাজা হলেও বাংলাদেশের সংসদে পাপুলের পদ খারিজ হবে বলেই মনে করছেন তারা। এজন্য কুয়েতের আদালতের রায়ের অনুলিপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান আইনজ্ঞরা। তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ খারিজ হওয়া বাঞ্ছনীয় এবং এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। প্রক্রিয়া করার জন্য যতটুকু সময়, সেই সময়ের ব্যাপার। দেশেও পাপুল সহ 6 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে মামলা করেছে সিআইডি। এছাড়া পাপুলের ভাই ও শেলিকার 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এই মামলা করা হয়েছে। এছাড়া দুদক পাপুলের বিরুদ্ধে মামলা করেছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষা আন্দোলনের ইতিহাস জানান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল বরকত স্মৃতি জাদুঘর। এছাড়া ব্যক্তি উদ্যোগেও গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধীনতা এসেছে, তারপরও ভাষা আন্দোলন নিয়ে খুব বেশি গবেষণা নেই। 52 স্মৃতি রক্ষায় গবেষণার পাশাপাশি সব তথ্য ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর পলাশী মোড়ে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা। জহুরুল হক হলের ভেতরে স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার পথ চলা শুরু 2012 সালের 12 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবুল বরকতের জন্মস্থান ভারতের মুর্শিদাবাদের বাবলা গ্রামে। পরিকল্পনা ছিল ভাষা শহীদদের জন্মভূমিতে একটি করে জাদুঘর তৈরি। তবে এই বঙ্গের জন্মভিটা না থাকায় বিশ্ববিদ্যালয়ে আবুল বরকতের নামে গড়ে ওঠে জাদুঘরটি। শহীদ বরকতের মায়ের কবরটা গাজীপুরে অবস্থিত এখন। সেই ফ্যামিলির কাছ থেকে আমরা তখন যোগাযোগ করার পর তারা কিছু ছবি দিল। আমাদের যাত্রা শুরু হচ্ছে ছবি দিয়ে। 47 সাল দিয়ে শুরু করেছি। দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান হলো। আমরা ম্যাপের মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে এই দেশের অবয়বটা এরকম হয়ে গেল। 1947 থেকে 52 আন্দোলনের স্থিরচিত্র দেয়াল জুড়ে। ভাষা সৈনিক আবুল বরকতের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, মরণোত্তর 21 পদক, বিশ্ববিদ্যালয়ের সনদ, বাবার কাছে লেখা চিঠি, কিশোর বয়সের ছবি সহ রয়েছে নানা স্মৃতিচিহ্ন। দোতলার পাঠাগারে ভাষা আন্দোলন নিয়ে আছে 4 শতাধিক বই। জাদুঘরে ডিজিটালাইজেশন করার পরিকল্পনার কথা জানালেন জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক। ভাষা আন্দোলনে আমাদের মতো সংগ্রহ বাংলাদেশে আর কারোই নাই।
আমরা ভাষা আন্দোলনের প্রায় 450 বই বের হয়েছে, 400 বই আমাদের এখানে আছে, ডাবল কপি, কখনো 3টা কপি আছে। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে উপরের যেই লাইব্রেরি অংশটা, সেখানে আমরা সফট কপি রাখতে যাচ্ছি আমরা, যেখানে কোনো গবেষকের যদি উপাদান সংগ্রহ করতে হয়, সোর্স ম্যাটেরিয়াল, তাদের আর অন্য কোনো লাইব্রেরিতে যাওয়ারই প্রয়োজন হবে না। ধানমন্ডির 10 নম্বর রোডে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের এই বাড়িতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। দেয়াল জুড়ে ভাষা সংগ্রামীদের ছবি, প্রথম শহীদ মিনার, স্মারক গ্রন্থ, ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিক ও সিলেটের নবেলাল পত্রিকার মূল কপি। ভাষা আন্দোলনের শহীদ 8 বছরের শিশু ওহিউল্লাহর পোর্ট্রেটও করা হয়েছে জাদুঘরের উদ্যোগে। আছে 4 শতাধিক ভাষা সৈনিকের স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ও জীবন বৃত্তান্ত। সময়ের প্রবাহে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া তথ্যকে খুঁজে এনে তথ্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলা গবেষণা কেন্দ্রটি আগামী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মৌসুমী বাজারের মতো আচরণ করছে পুঁজিবাজার, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের দায়ী করছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। গাজীপুরের কাশিমপুরে মডেলিংয়ের আশ্বাস দিয়ে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় 31 জানুয়ারি রাতে এলাকার জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে সারদাগঞ্জে ডেকে নেয় ওই তরুণীকে। পরে বাসায় আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। মঙ্গলবার নির্যাতিতা কাশিমপুর থানায় মামলা করেন। এদিকে নাটোরের লালপুরে চকলেটের লোভ দেখিয়ে 2 শিশুকে ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক এই রায় দেন। দেশের পুঁজিবাজার অনেকটা মৌসুমি বাজারের মতো আচরণ করছে। বছরে 2-4 মাস ভালো যাচ্ছে তো ফের পড়ছে মন্দায়। এমন পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের দায়ী করছেন বিশ্লেষকরা। বাজারকে মন্দায় ফেলে সস্তায় শেয়ার বাগিয়ে নেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। তাই গতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। গত 17 জানুয়ারি ডিএসসিতে লেনদেন হয় 2385 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। 15 দিন যেতে না যেতেই এখন তা 700 কোটি টাকার ঘরে। হঠাৎ এমন খরায় চরম বেকায়দায় সাধারণ বিনিয়োগকারীরা। সূচকের ওঠানামাকে স্বাভাবিক মানলেও লেনদেনের এমন চিত্রকে খুবই অস্বাভাবিক মনে করছেন তারা। একটা কোম্পানি যদি প্রতিদিনই বাড়তে থাকে সেটা তো কোনো স্বাভাবিক গতি নয়, তো তার সাথে সাথে অন্যগুলো বাড়তে হবে, কমতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, চাঙ্গা বাজারে মুনাফা তুলে নিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেকে এখন নিষ্ক্রিয়। ফের সস্তায় শেয়ার কেনার অপেক্ষায় তারা। বড় বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। আরো বাড়ার সুযোগ আছে, অনেক ভালো শেয়ার আছে, আবার অনেক খারাপ শেয়ারও আছে। বুঝে শুনে কিনতে পারলে আমি ভবিষ্যৎটাকে ভালো দেখছি। এদিকে আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রয়েছে বড় কোটা। বুক বিল্ডিংয়ে 50% এবং ফিক্সড প্রাইস আইপিওতে 40% শেয়ার পান তারা। আর ওই শেয়ার সেকেন্ডারি মার্কেটে আসার পর লাফিয়ে বাড়তে থাকে, যা উচ্চমূল্যে বিক্রি করে বিপুল মুনাফা তুলে নেয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাই আইপিওতে প্রাতিষ্ঠানিক কোটা কমানোর দাবি উঠেছে। গত প্রায় 1 বছরে বিমা কোম্পানির শেয়ারের দর 200 থেকে 600% পর্যন্ত বেড়েছে। এছাড়া সম্প্রতি কয়েকটি শেয়ারের দামও বাড়ে কয়েক গুণ, যদিও অনেক ভালো কোম্পানির শেয়ারের দর এখনও তলানিতে। এমন পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছেন না বাজার সংশ্লিষ্টরা। আজকে হল্টেড হয়েছে, কালকে আবার পড়ে যেতে পারে, এতে তো আপনার বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মার্কেটকে ধরে রাখতে হলে ধীরে ধীরে কার্যক্রম পরিচালনা করতে হবে। হুট করে কোনো কার্যক্রম পরিচালনা করলে এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। নির্দিষ্ট সময় বা মৌসুম নয়, বিশ্বের অন্যান্য দেশের মতো সারা বছরই পুঁজিবাজারকে গতিশীল দেখতে চান সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 354টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র
67টির কমেছে 180টির, আর অপরিবর্তিত ছিল 160টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 17 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,581 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 794 কোটি 61 লাখ টাকা। তবে সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 43 কোটি 61 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ প্রথম বিভাগ দাবা লীগ। দাবা ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে 12টি দল অংশ নেবে। লেখা হবে রাউন্ড রবিন লিগ, খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে ইসফট এরিনা চেস ক্লাব ও মনিরং গ্রোসনি চেস ক্লাব প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ানের সামগ্রী প্রদান করা হবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরেকবার। বৈশ্বিক গণতন্ত্র সূচকে 4 ধাপ এগুলো বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে ভারত। আল জাজিরার প্রতিবেদন কৌশলী ষড়যন্ত্র, বললেন ওবায়দুল কাদের। অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হওয়ার আহ্বান। গাফিলতিতে ব্যয় বাড়লে আইনি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। একনেকে 8 প্রকল্প অনুমোদন। প্রথমবারের মতো দৈনিক শনাক্ত 3% নিচে। 5 ফেব্রুয়ারির পরও চলবে টিকার জন্য নিবন্ধন। 2 সপ্তাহের রিমান্ডে সুচি। নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিল চীন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।